আইসল্যান্ডে যেতে চাও তোমরা? জিজ্ঞেস করলেন বিখ্যাত গোয়েন্দা ভিক্টর সাইমন। বরফের দেশে যাবার কথা যেন মধুবর্ষণ করলো তিন গোয়েন্দার কানে। স্কুল ছুটি, হাতে তেমন কোনো কেস নেই, ইয়ার্ডের কাজকর্মও কম। একঘেয়ে লাগছিল বলে গানের কোম্পানি থেকে কয়েকদিনের ছুটি নিয়েছে রবিন। বসে থেকে থেকে গায়ে ঘুম ধরে যাওয়ার জোগাড় হয়েছিল ওদের। এই সময় এরকম একটা আমন্ত্রণ যেন মধুবর্ষণ করলো ওদের কানে। হেডকোয়ার্টারে বসে আফসোস করছিল কিশোর আর রবিন। চিত্র পরিচালক ডেভিস ক্রিস্টোফার থাকলেও হয়তো একটা কাজ জোগাড় করে দিতে পারতেন। তিনি আমেরিকায় নেই, শুটিংয়ের কাজে বাইরে গেছেন। কতদিনে ফিরবেন কোনো ঠিক ঠিকানা নেই। কি করবে এটা ভেবে ভেবেও যখন কিছু ঠিক করতে পারছিল না দুজনে, এই সময় বাজলো টেলিফোন। করেছেন ভিক্টর সাইমন। ওদেরকে যেতে বললেন, জরুরি কথা আছে। সেই জরুরি কথাটাই এখন বলছেন ওদের। আইসল্যান্ড? চমকে গেছে রবিন। হ্যাঁ, মুচকি হেসে মাথা ঝাঁকালেন ডিটেকটিভ। কি ব্যাপার, কোনো রহস্য? জিজ্ঞেস করলো কিশোর। পিঠ উঁচু করে সুইভেল চেয়ারে হেলান দিলেন সাইমন। হ্যাঁ, অনেক জটিল আর বিপজ্জনক রহস্যের সমাধান করেছো তোমরা। সেই তুলনায় এই রহস্যটা তেমন কিছু না। যদি... চুপ হয়ে গেলেন তিনি। যদি যদি আর একটা রহস্যের সাথে আর যোগাযোগ না থাকে। আছে এটা ভাবছেন নাকি? থাকতে পারে। আমি সেটা নিয়েই কাজ করছি এখন। যাই হোক, সেটা টপ সিক্রেট ব্যাপার। এই মুহূর্তে এটা তোমাদেরকে বলা যাবে না। তোমাদের কাজ হলো রেক্স হলবিয়রনসন নামে এক লোককে খুঁজে বের করা। বিমা কোম্পানি তাকে $3 লাখ দেওয়ার জন্য খুঁজছে। হাসল কিশোর। বাহ, চমৎকার। টাকা দেওয়ার জন্য মানুষ মানুষকে খোঁজে তাহলে? তা এই বিরাট অঙ্কের টাকা তাকে দান করলো কে? সমুদ্রে একটা লোকের প্রাণ বাঁচিয়েছিল সে, সেই লোক। হলবি না কি যেন নাম বললেন? রবিন বলল, সে কি নাবিক? হ্যাঁ, আর নাবিক বলেই হয়তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহাজে করে কোথাও চলে গেছে কিনা কে জানে। খুঁজে না পাওয়ার আরও একটা কারণ থাকতে পারে, তার জটিল এবং স্ক্যান্ডিনেভিয়ান নাম। আমার অবশ্য মনে হয় নামটাই দায়ী। সংক্ষেপে সব জানালেন সাইমন। নিখোঁজ লোকটার শেষ ঠিকানা হলো লন্ডনের একটা জাহাজ কোম্পানি। শেষ যে জাহাজে করে সে পাড়ি জমিয়েছিল সেটা ফ্রান্সের উপকূলে দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। ইউরোপের এক গোয়েন্দা সংস্থা খুঁজতে খুঁজতে গিয়ে হাজির হয় ব্রিটানির সেই বাড়িতে। সেখানে এক পরিবারের সঙ্গে কিছুদিন থেকেছে হলবি। সেটা বেশ কিছুদিন আগে। সেখানে একটা সূত্র ফেলে গেছে, এক টুকরো কাগজে লেখা, একটা মাত্র শব্দ, আইল্যান্ড। ইংরেজিতে লেখা শব্দটা, যেটা সাইমন বলছেন, ওটার বানান হয় ISLRD। এর মানে আমরা জানি দ্বীপ। প্রথমে যেটা মনে আসে, মনে হয় কোনো দ্বীপে চলে গেছেন তিনি। কিন্তু আমি ভাবছি আরেকটা কথা, সে হয়তো অন্য কিছু বুঝিয়েছে। আইসল্যান্ডের লোকেরা আইসল্যান্ডকে উচ্চারণ করে আইল্যান্ড। হলবির বয়স এখন হবে 60। নিশ্চয়ই সাগরে ঘোড়া ছেড়ে দিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটানোর জন্য আইসল্যান্ডে চলে গেছে। সেটাই জানতে হবে তোমাদের। লোকটাকে খুঁজে বের করতে হবে। প্লেনে করে যাবে, নামবে গিয়ে আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিকে। ওখান থেকেই খোঁজা শুরু করবে। চুপ করে আছে রবিন, ভাবছে জবাবটা কিশোরই দিক। কিশোর তাকিয়ে আছে সাইমনের দিকে। দীর্ঘ একটা মুহূর্ত চুপ করে থাকার পর সে বলল, ঠিক আছে যাব, কিন্তু খরচ দেবে কে? অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি। তোমরা তো তিনজনে যাচ্ছ, তাই না? মুসা কোথায়? ওর আব্বা আটকে দিয়েছেন, তার গাড়ি খারাপ হয়ে গেছে। হাতের কাছে মেকানিক থাকতে দূরে যাবেন কেন? ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছেন। মুসা এখন গাড়ি মেরামত করছে, এতক্ষণে শেষ করে ফেলেছে হয়তো। কিশোর বলল। রবিন বলল, ও তো যাবেই। আমরা গেলে সে কি আর রকে বিচে থাকে? এমনিতেই তো সময় কাটে না। তা যাচ্ছি কবে? জিজ্ঞেস করলো কিশোর। দেখি, 2-1 দিনের মধ্যেই। টিকিট জোগাড় করতে হবে। তোমাদের পাসপোর্ট ঠিকঠাক আছে? হ্যাঁ আছে। গুড, তাহলে যাওয়ার জন্য রেডি হও গে। টিকিট পেলেই ফোন করব। ফেরার পথে কিশোর বলল, রবিন, এই গাড়িটাকে যাওয়ার সময়ও দেখেছি, এখনো দেখছি। একটা লাল টয়োটা। যাওয়ার সময় দেখেছি মিস্টার সাইমনের বাড়ি থেকে কিছু দূরে দাঁড়ানো অবস্থায় ছিল।
এখন আমাদের পিছে পিছে আসছে। ও নিশ্চয় অনুসরণ করছে। ঝেড়ে ফেলার চেষ্টা করব? না, দেখি আগে শিওর হয়ে নি আমাদের পিছু নিল কিনা। এত তাড়াতাড়ি খবর পেল কি করে? সে কথা আমিও ভাবছি। যেমন চালাচ্ছ তেমনি চালাও, আমরা যে বুঝে গেছি সেটা যেন বুঝতে না পারে। ইয়ার্ড পর্যন্ত ওদের পিছু পিছু হলো গাড়িটা। ওরা ইয়ার্ডে ঢুকলো, ওটা সোজা চলে গেল। পিছুই যে নিয়েছিল তাতে আর কোনো সন্দেহ নেই। কোথায় থাকে ওরা এটা দেখে গেল। কালো কাচের জন্য ড্রাইভারকে দেখা গেল না। খাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি গেল না আর রবিন। কিশোরের সঙ্গেই খেতে বসে গেল। এই সময় ফোন বাজলো। মেরি চেঁচি ধরলেন। কথা বলে রিসিভার নামিয়ে রেখে সে জানালেন, মুসা, তোরা ফিরলি কিনা জিজ্ঞেস করলো। এই নিয়ে 4 বার। অস্থির হয়ে উঠেছে বেচারা। হবেই, হাসলো রবিন। আমরা কোথায় গেছি এটা জানার জন্য নিশ্চয়ই ফেটে যাচ্ছে ওর। কয়েক মিনিট পরেই মুসার জেলপির বিকট শব্দ কানে এলো। গাড়ি একখান কিনেছে বটে, আশেপাশের সব লোককে জানান দিতে দিতে আসে যে মুসা আমান যাচ্ছে। ইয়ার্ডের ভেতরে ঢুকে পিস্তলের গুলি ফোটার মতো শব্দ করে কয়েকবার মিসফায়ার করলো পুরনো ইঞ্জিন। রান্নাঘরের দরজায় দেখা দিল মুসা আমানের মুখ। চওড়া হাসি। কি মেয়ারা, কোথায় গেছলে? কেকটা তো ভালোই দেখা যায়। মেরি চাচি হাসলেন। খেয়ে এসেছো নাকি না খেয়ে? ওরা আবার খাওয়া না খাওয়া কি, কিশোর বলল। ফোড়ন কাটলো রবিন। ও তো সবসময় ক্ষুধার্ত। এইসব টিটকারি গায়ে মাখল না মোসা। চেয়ার টেনে বসে পড়ল। কারো অনুমতির তোয়াক্কা করল না। কেকের ট্রে কাছে টেনে নিল। মেরি চাচির দিকে তাকিয়ে বলল, খাইছে আন্টি, দারুণ গন্ধ তো। কি মিশিয়েছেন? মেরি চাচি ভালো রান্না করেন। রান্নার প্রশংসা শুনলে খুশি হন। বললেন রুবার টার্ট। শব্দটা মুসার কাছে গ্রিক, সে জীবনেও শোনেনি, কিন্তু সব জানতার ভঙ্গি করে মাথা নাড়ল। হ্যাঁ, দারুণ দারুণ, আমার সবচেয়ে প্রিয়। আপনি নিশ্চয়ই জানতেন আমি আসব। মুসার এসব ন্যাকামি আর সহ্য করতে পারল না রবিন। প্রায় রেগে গিয়েই বলল, এই ছেদো কথাগুলো বাদ দাও তো মুসা। পছন্দ হয়েছে খেয়ে ফেলো, ব্যাস। কোনটা যে তোমার সবচেয়ে প্রিয় তুমি নিজেও জানো না। সাদা ইঁদুর আর শুয়োপোকার কাবাব খেয়ে যে উফ আফ করে, জিভ চাটে। একটুও রাগ করল না মোসা। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, অনেক দেশের মানুষের ওগুলো প্রিয় খাবার, আমি দোষটা করলাম কি? তুমি ওদের কথায় কান দিও না তো মোসা। দুধের জগটা মোসার সামনে রাখতে রাখতে বললেন মেরি চাচি, পছন্দ হয়েছে খেয়ে ফেলো। ওরা তো আর খেতে পারে না, তাই অন্যের খাওয়া দেখলে সহ্য করতে পারে না। এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি আন্টি। যেন সেই ভালোবাসার পরিমাণ বোঝানোর জন্যেই কেকের ইয়া বড় এক টুকরো মুখে পড়ে দিল সে। খাওয়ার জন্যে রাশেদ পাশাকে ডাকতে চলে গেলেন মেরি চাচি। কেক চিবুতে চিবুতে মুসা জিজ্ঞেস করলো, তা কোথায় গিয়েছিলে? মিস্টার সাইমনের ওখানে, জবাব দিল কিশোর। উজ্জ্বল হলো মুসার মুখ। কোনো কেস? হ্যাঁ, রবিন বলল, আমরা আইসল্যান্ডে যাচ্ছি। গলায় খাবার আটকে গেল মুসার। কেসে উঠল। তাড়াতাড়ি দুধ দিয়ে ভিজিয়ে সেটা গলার নিচে পাঠিয়ে দেওয়ার পর স্বস্তি অনুভব করল। কোথায় বললে? আইসল্যান্ড। ওই বরফের মধ্যে কেন? একটা লোককে খুঁজতে। ভালো, সময়টা কাটবে ভালো। আর এক টুকরো কেক তুলে নিল মোসা। প্রশ্ন করতে যাচ্ছিল, তার আগেই রবিন বলল, ভালো তো বলছো, তোমার পেটে তো আবার কথা থাকে না। এই খবরটা কিন্তু কাউকে জানাতে পারবে না, মিস্টার সাইমন বারবার করে বলে দিয়েছেন। তবা তবা, আমি আবার কাকে বলতে যাব? আর একবার গলায় আটকে যাওয়ার ভয়ে আরো 8 গ্লাস দুধ দিয়ে গলা ভিজিয়ে নিল মোসা। তা সেখানে কি করতে যাচ্ছি আমরা? কেন যেতে হবে বলল কিশোর। মাথা শেখালো মোসা। খুব একটা কঠিন কাজ না, বিপদ টিপদ নেই বলে মনে হচ্ছে। বেড়ানোটাই হবে আসল। ওখানে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। এস্কিমো দেখার শখ। আর কথাটা শেষ করলো না। হাতের পাশ দিয়ে দা দিয়ে কোপানোর মতো করে কোপ মারল টেবিলে। লাফিয়ে উঠল প্লেট গ্লাস, ঝনঝন করে উঠল পিরিচে রাখা কাপ। ওটা আবার কি হলো? রবিন অবাক। না, অবচেতনভাবে কাজটা করে লজ্জা পেয়ে গেছে মোসা। মেরু ভালুকের কথা মনে পড়লো আর কি। ভাবলাম সামনাসামনি পড়ে গেলে আর কোনো উপায় না দেখলে কারাতেই মেরে দেবো, বাঁচতে তো হবে নাকি। হাসতে হাসতে রবিন বলল,
তোমার মাথায় আসলে ছিট আছে। বাইরে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। বারান্দায় দেখা হলো মেরি চাচির সঙ্গে। মুসা বলল, দারুণ একটা জিনিস খাওয়ালেন আন্টি, পরের কেসটার জন্য শক্তি জোগাড় হয়ে গেল পুরো। হেসে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন মেরি চাচি। মহাবিপদের গন্ধ পেয়ে গেছেন। ভুরুকুচকে জিজ্ঞেস করলেন, আর একটা কেস? রবিন, ও কি বলে? ও কিছু না, তাড়াতাড়ি বলল কিশোর। খুব সাধারণ একটা কেস, ও নিয়ে ভেবো না। সব সময় তো বলিস কিছু না কিছু না, পরে তো জানতে টানাটানি পড়ে। এবারেরটা সত্যি কিছু না। মেরি চাচিকে আশ্বস্ত করার চেষ্টা করলো রবিন, আমরা বেড়াতে যাচ্ছি আইসল্যান্ডে। বলেই বুঝলো মস্ত বোকামি করে ফেলেছে। কোথায়? আশ্বস্ত তো হলেন না মেরি চাচি, ভীষণ চমকে গেলেন। আইসল্যান্ড? এমন ভঙ্গিতে বললেন যেন ওখানে এখনো প্রাগৈতিহাসিক জীবজন্তুর বাস রয়েছে। ওটা একটা যাওয়ার জায়গা হলো? মেরু ভালুকের হাত থেকে যদিও বা বাঁচিস, ঠান্ডায় তো জমেই মরে যাবি। ভাইকিং জলদস্যুদের কথা বাদ রাখলে কেন? আর দূতনবের কথা? বেশি পাকামো করিস না, রেগে উঠলেন চাচি। যা ইচ্ছে করগে। গটমাট করে রান্নাঘরের দিকে চলে গেলেন তিনি। টেবিলে পড়ে থাকা অবশিষ্ট খাবারগুলো তুলে নিয়ে রেফ্রিজারেটরে রেখে দিলেন। রবিন বলল, দিলে তোরা গিয়ে এখন যাওয়াটাই বন্ধ করে দেবেন। সরে কিচ্ছু হবে না, হাত উল্টে বলল কিশোর। আমি রাজি করিয়ে ফেলবো, দরকার হয় চাচাকে ধরব। ওয়ার্কশপে এসে বসলো ওরা। ভূগোল বইতে আইসল্যান্ড সম্পর্কে পড়েছে কিশোর। এখন এপ্রিল মাস, এ সময়ে সবচেয়ে ভালো থাকে ওখানকার আবহাওয়া। তারপরেও মাঝে মাঝে ঝড় ওঠে সাগরে, আর খারাপ আবহাওয়ায় তো কথাই নেই। সবসময় ঝড় তুফান লেগেই থাকে। দুই সহকারীকে বলল, গরম কাপড় নিও সঙ্গে, বলা যায় না কেমন শীত। কিন্তু ওখানে তো গরম, মুসা বলল। তাতে কি, ঠান্ডা পড়বেই। হ্যাঁ, নামই আইসল্যান্ড, অর্থাৎ বরফের দেশ। স্কি করা যাবে? স্নোশু নেব? না, স্নোশু নিয়ে কি হবে, কুমিরে তো যাচ্ছে নাকি আমরা? আচ্ছা, আমরা যে যাচ্ছি স্কুলের কেউ জানে? খবরদার, হাত তুলল কিশোর। এ কথা যেন কেউ না জানে। মিস্টার সাইমন মানা করে দিয়েছেন, কাকপক্ষেও যেন চেন না পায়। তার মানে তো সাংঘাতিক ব্যাপার। এই কিছু না কিছু না করছিলে কেন? কিছু না বললেও তো যেতে দিতে চায় না চাচি। বললে কি আর দেবে? তা বটে। কানা নিচে চুলকাল মোসা। ঠিক আছে, যাই। মা কিছু কাজ দিয়েছে, সেরে ফেলি গে, নইলে ছুতনাতা বের করে আবার আঁকে দিতে পারে। ভটভট আওয়াজ তোলে ইয়ার্ড থেকে বেরিয়ে গেল জেলপি। মায়ের লিস্ট করে দেওয়া জিনিসগুলো কেনার জন্য রকি বিচের একটা বড় হার্ডওয়্যারের দোকানের সামনে এসে গাড়ি রাখলো মোসা। দোকান থেকে বেরিয়ে ঘুরতেই ধাক্কা লেগে যাচ্ছিল একটা লোকের সঙ্গে। সরি বলতে গিয়েও থমকে গেল। হা করে তাকিয়ে রইল, বিশ্বাস করতে পারছে না। মুচকি হাসলো ছেলেটা। মোসার চেয়ে সামান্য বড় হবে, লিকলিকে শরীর, অনেক লম্বা, হাতে একটা ভিডিও ক্যামেরা। বলল, চিনতে পারছো না? আরে আমি জলজান্ত টেরিয়ার ডয়েল, ওরফে শুটকি টেরি, তিন গোয়েন্দার চিরশত্রু। গম্ভীর হয়ে গেল মোসা। আবার জ্বালাতে এসেছ? জেল থেকে ছাড়া পেলে কবে? তোমার কি ধারণা আমি সারা জীবন জেলেই থাকবো? একটা কথা ভুল বললে, জ্বালাতে আসেনি। আমি এখন রকি বিচের টিভি চ্যানেলে কাজ নিয়েছি, আব্বা ব্যবস্থা করে দিয়েছে। কাজটা তো ভালোই, কিন্তু কদিন টিকবে? বলেই টেরিয়ারকে এড়ানোর জন্য গাড়ির দিকে পা বাড়াতে গেল মোসা। তার সামনে এসে দাঁড়ালো টেরিয়ার। হার্ডওয়্যার থেকে কি কিনলে? বাগান করছো নাকি? আমার সময় কোথায়, এসব মা করবে। কেন, স্কুল তো ছুটি, তোমার এত কি কাজ আছে? আবার গাড়ির দিকে পা বাড়াতে গেল মোসা। তাকে কিছুতে এগোতে দিচ্ছে না টেরিয়ার। কি কাজ বলে না তো? কোনো কেস টেস পেয়েছ? টেরিয়ারের পাশ কাটিয়ে এসে গাড়ির বুট খুলল মোসা। কিনে আনা জিনিসগুলো তাতে রাখলো। পাশে এসে দাঁড়ালো টেরিয়ার। নাছর বান্দা, ভালো সাংবাদিকই হতে পারবে টিকে থাকতে পারলে। তাহলে ঠিকই সন্দেহ করেছি আমি। তাড়াহুড়ো করে তোমাকে স্যালভেজ গাড়ি ঢুকতে দেখেই আমি বুঝেছিলাম কিছু একটা ব্যাপার আছে। তাহলে ঠিকই ধরেছি না? কেস পেয়েছে তিন গোয়েন্দা। আচ্ছা, আমাদের পেছনে লাগার স্বভাবটা তোমার আর গেল না? না, রেগে উঠল মোসা। টিভিতে কাজ পেয়েছো তো সেটা করছো না কেন গিয়ে? সেটাই তো করছি। তাহলে কেস পেয়েছো কার কাছ থেকে? আমি কখন বললাম কেস পেয়েছি?
আইসল্যান্ডে বেড়াতে যাওয়াটা জিভ কামড়ে ধরলো মূসা। রাগের মাথায় দিয়েছে ফাঁস করে। শুটকি এখন কি করবে আল্লাহই জানে। চিন্তিত ভঙ্গিতে এসে গাড়িতে উঠল সে, আর বাধা দিল না টেরিয়ার। স্টার্ট নিয়ে আর একবারও ওর দিকে না তাকিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে পড়ল মূসা। তাকালে দেখতে পেত অদ্ভুত হাসি ফুটে আছে টেরিয়ারের ঠোঁটে। সেদিন বিকেলে ওর বন্ধু টম মার্টিনের টেলিফোন পেল মূসা। টম বলল, মূসা, আমাদের বাড়িতে জলদি চলে এসো, মা পার্টি দিচ্ছে। কিশোর আর রবিনকে ফোন করে দিয়েছি, আরো অনেকে আসবে, চলে এসো। আসবো, তবে খেতে পারবো বলে মনে হয় না। হেসে উঠল টম। বলো কি, তুমি খেতে পারবে না? না, মন টন ভালো না। তোমার আবার কি হলো? আচ্ছা চলে এসো এখানে, এলেই সব ঠিক হয়ে যাবে। রাখলাম। টেলিভিশনের সামনে বসে আছে মূসা। টেরিয়ারকে কথাটা বলার পর থেকেই কেমন দুশ্চিন্তায় আছে। মনে মনে প্রচুর গালাগাল করেছে সে নিজেকে আর শুটকিকে। আর সময় পেল না শয়তানটা আসার। কি করবে কে জানে। টেলিভিশনও ঘোষণা দিয়ে দিতে পারে, দেয় কিনা সেটা দেখার জন্যই বসে আছে মূসা। প্রথমে হলো ন্যাশনাল নিউজ, তারপর অন্যান্য খবর, জরুরি অনুযায়ী ধারাবাহিকভাবে। রকি বিচের খবর যখন বলতে আরম্ভ করলো সংবাদ পাঠক, দূর করতে লাগলো মূসার বুক। স্ক্রিনের উপর যেন আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে তার দৃষ্টি। সিটি কাউন্সিলের কথা হচ্ছে। পার্টিতে যেতে তখন তৈরি হচ্ছে রবিন। ঘরের কোণে টেলিভিশনটা অন করা, তাকাচ্ছেও না সেদিকে। বন্ধ করেও করছে না, বেরোনোর আগে করে দেবে। কাউন্সিল রিপোর্টের পর হঠাৎ কথাটা শুনে বোতাম লাগাতে লাগাতে থেমে গেল আঙুল। সংবাদ পাঠক বলছে, এখন রকি বিচের বিখ্যাত তিন গোয়েন্দার একটা মজার খবর শুনুন। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো রবিন। মূসাকে দেখা গেল পর্দায়, হার্ডওয়্যারের দোকানের সামনে কথা বলছে। কি বলছে শোনা গেল না, তবে বেশ উত্তেজিত দেখাচ্ছে ওকে। ও কার সঙ্গে কথা বলছে? দেখে হা হয়ে গেল রবিন। মূসার যে অবস্থা হয়েছিল তারও হলো। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারপর যে কথাটা শুনল নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। হাসি হাসি মুখ করে শুটকিটারি বলছে, এবারে আইসল্যান্ডে যাচ্ছে তিন গোয়েন্দা। একটা জটিল রহস্যময় কেস হাতে নিয়েছে। তদন্তের স্বার্থে খোলাখুলি কিছু বলেনি ওরা, শুধু একটা ইঙ্গিত দিয়েছে। বরফের মাঝে একটা বিশেষ জায়গায় ভাইকিং জলদস্যুদের গুপ্তধন লুকানো আছে। ওরা সেটা বের করার চেষ্টা করবে। এরপর কোন জলদস্যু, তার নাম, জাহাজের নাম, কোন কোন অঞ্চলে অভিযান চালাতো সে, তার একটা ছোটখাটো বিবরণ দিয়ে শেষ করলো টেরিয়ার ডয়েল। শুটকি টেরি যে জেল থেকে ছাড়া পেয়ে রকি বিচ এসেছে এই খবরটা জানতো না ওরা। এসেই শুরু করেছে শয়তানি। খবরটা শুনে কয়েক সেকেন্ড থ হয়ে দাঁড়িয়ে রইল রবিন। তারপর দৌড় দিল নিচতলায়, কিশোরকে টেলিফোন করবে। হেডকোয়ার্টারে বসে আছে তিন গোয়েন্দা। প্রায় একই সঙ্গে কিশোরকে ফোন করেছে রবিন আর মূসা। টেরিয়ারের সঙ্গে কোথায় দেখা হয়েছে, কি কি বলেছে, টিভি রিপোর্টিং শোনার পর সব কিশোরকে ফোনে জানিয়েছে মূসা। দুজনকে ইয়ার্ডে আসতে বলেছে কিশোর। আলাপ আলোচনা যা করার ওখানেই করবে। তিনজনেই বসেছে এখন জরুরি মিটিংয়ে। পুরোপুরি একটা বদমাশি করলো, ফুঁসে উঠল রবিন। ও তো এই তালেই থাকে, শান্ত কণ্ঠে বলল কিশোর। মূসার আরো সাবধান হওয়া উচিত ছিল। ছিলাম তো, এমন শুরু করলো, রাগের চোটে তুমি হলেও রেগে যেতে ওর কথাবার্তা শুনে। তা হয়েছিল কি বলো তো আর একবার। খুলে বলল মূসা। বার দুই নিচে ছোটে চিমটি কাটলো কিশোর। টেবিলে চারটু বাজালো, তারপর মুখ খুলল। গুপ্তধন খুঁজতে যাওয়ার কথা যতই শুনুক, যা বোঝার সে ঠিকই বুঝবে কেন যাচ্ছি। আমরা যাচ্ছি শুনেই সে হুঁশিয়ার হয়ে যাবে। মিস্টার সাইমনের সঙ্গে যে আমাদের যোগাযোগ আছে নিশ্চয়ই জানা আছে তার। লাল গাড়িটার কথা মূসাকে জানালো সে। তার মানে আমাদের আইসল্যান্ড যাওয়া বাতিল? নিজেকে অপরাধী মনে হচ্ছে মূসার। একটা মুহূর্ত চুপ করে রইল কিশোর। বলল, মিস্টার সাইমনকে ফোন করেছিলাম আমি। তিনি বললেন যে ব্যাপারটা রিস্কি হয়ে যেতে পারে আমাদের জন্যে। পেছনে চড় লেগে গেছে আমাদের, এটা বোঝাই যাচ্ছে। তবে সাহস করে যদি আমরা যেতে চাই তিনি আপত্তি করবেন না। সামনে ঝুঁকল রবিন। কি ঠিক করলে?
জবাব দিতে আবার এক মুহূর্ত দেরি করল কিশোর। আমাদের সব কেসেই বিপদের ঝুঁকি ছিল। শত্রু থাকলে বিপদ হবেই, সেই ভয়ে ঘরে বসে থাকলে তো আর গোয়েন্দাগিরি চলে না। এক এক করে দুই সহকারীর মুখের দিকে তাকালো সে। আমি ঠিক করেছি যাব, তারপর যা হয় হবে, ওটা পরে দেখা যাবে। ছুটকির কাছে আমি হারতে রাজি নই। উজ্জ্বল হলো রবিনের মুখ, দাঁতে দাঁত ঘষল মুসা। আসিয়া গে আইসল্যান্ড থেকে, এর শোধ যদি আমি না নিয়েছি তো আমার নাম মুসা আমার নয়। বেটাকে আবার ঘাড় ধরে বের করবো আমি রকি বিচ থেকে। ফোন বাজলো, ধরল কিশোর। স্পিকারের কানেকশন অন করে দিল সবার শোনার জন্য। টম করেছে, বলল, এত বড় একটা খবর চেপে রাখলে আমার থেকে? ওকে সুটকি আরাম যাতে মিথ্যে কথা বলেছে। ক্লাসেন্টে যাচ্ছ না? যাবো, তবে গুপ্তধন খুঁজতে নয়, অন্য কাজে। কোনো কেস টেস নাকি? হ্যাঁ, কিছু মনে করো না টম, ব্যাপারটা খুব গোপনীয়। তা কেস তো গোপনীয় হবেই, অসুবিধা থাকলে বলার দরকার নেই, আমি শুনতেও চাই না। তা দেরি করছো কেন, আসবে না? আসছি, এই বেরোনোর জন্য তৈরি হয়েছিলাম। এই সুটকিটা ভজকটা করে দিল। রবিনের ফোক্সওয়াগনে করে টমদের বাড়িতে পৌঁছলো তিন গোয়েন্দা। হলে খুব হইচই চলছে। স্কুলের অনেক বন্ধুকে দাওয়াত করেছে টম। তিন গোয়েন্দাকে দেখেই থমকে গেল সবাই। পরক্ষণেই ফেটে পড়ল, প্রশ্নের তুবড়ি ছোটালো। এই মেয়ারা, তোমরা নাকি আইসল্যান্ড যাচ্ছ? এই কেন যাচ্ছ? এই কতদিন থাকবে? ভাইকিংদের মোহরের কোনো নমুনা আছে পকেটে? দেখাতে পারবে? এরকম টাইপের আর হাজারটা প্রশ্ন করলো ওদের। প্রমাদ গুনল তিন গোয়েন্দা, কি জবাব দেবে? টম এসে ওদেরকে বাঁচালো, ঘোষণা করলো চেঁচিয়ে, এই শোনো তোমরা, এখন ড্যান্স শুরু হবে। জমে গেল পার্টি, হাঁপ ছেড়ে বাঁচল তিন গোয়েন্দা। ঘরের এক কোণে ওদের সঙ্গে নিচু গলায় কথা বলছে টম। সারা শহরে খবর পৌঁছে গেছে এতক্ষণে। তা তো হবেই, রবিন বলল, শয়তানিটা করেছেই তো শুটকি আমাদের 12টা বাজানোর জন্য। যা হওয়ার হয়েছে, কি আর করা, অন্য কথা বলো। ব্যান্ড বাজলো, খেলাধুলা হলো, খাওয়াও শেষ। এরপর হলো নাচ। মোসা বা কিশোর কারোরই ভালো লাগে না এটা, তবে রবিনের লাগে, সে রয়ে গেল। ওরা দুজন বেরিয়ে এলো বাইরে, খোলা বাতাসে শ্বাস নেওয়ার জন্য। প্রচুর তারা আকাশে, ঝিরঝিরে বাতাস আসছে সাগরের দিক থেকে। সুন্দর রাত, 1টার বেশি বাজে। নির্জন হয়ে এসেছে পথঘাট। পাশাপাশি হাঁটছে মোসা আর কিশোর। পার্কিং লটের কাছ থেকে স্টার্ট নিল গাড়িটা। দুজনে গুরুত্ব দিল না, তবে ফিরে তাকিয়ে যদি গাড়ির রংটা দেখতো তাহলে নিশ্চয়ই দিত। ওরা ভাবল, রাত হয়ে গেছে বলে হয়তো চলে যাচ্ছে পার্টির কেউ। ঘ্যাচ করে এসে দুজনের পাশে থামলো লাল টয়োটা। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। গাড়ি থেকে লাফিয়ে নামলো দুজন লোক। দুদিক থেকে কিশোরের দুহাত চেপে ধরে টান দিয়ে বলল, এই এসো আমাদের সঙ্গে। একটা মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে গেল কিশোর। পরক্ষণে যেন সংবিত ফিরে পেয়ে জুজিৎসুর এক প্যাচে হাত ছাড়িয়ে নিল। আক্রমণ করে বসলো অন্য লোকটাকে। মুসাও চুপ করে রইল না। দ্বিতীয় লোকটার সামনে চলে এলো, মুখোমুখি। ডান হাতটা বার দুই উঠল আর নামলো ওর, যেন ছোবল হানলো সাপ। ছোট্ট একটা শব্দ বেরোলো কেবল লোকটার মুখ দিয়ে, গোড়া কাটা কলা গাছের মতো টলে উঠল। কংক্রিটের রাস্তায় পড়লে মাথা ফাটবে। তাড়াতাড়ি ওকে ধরে ফেললো সে। চোখের পলকে ঘটে গেল এসব। চমকে গেল প্রথম লোকটা, বুঝে গেল ছেলে দুটোর সঙ্গে পারবে না। এক ঝটকায় কিশোরের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। অন্য লোকটাকে রাস্তায় ছুঁইয়ে দিয়ে মোসা যেতে যেতে গাড়িতে উঠে চলে গেল। ধরতারি চলেই গেল। মুখের ঘাম মুছতে মুছতে বলল মোসা। পড়ে থাকা লোকটার দিকে তাকালো, নড়ছে না দেখে ঘাবড়ে গিয়ে বলল, এই মরে গেল না তো? আরো অনেক প্র্যাকটিস দরকার এসবের, বুঝলে? কতটা জোরে মারতে হবে এটা খেয়াল রাখতে পারি না। হাঁপাচ্ছে কিশোর। হাঁটু গেড়ে বসলো লোকটার পাশে। ঘাড়ের কাছের নাড়িতে আঙুল রেখে মাথা নাড়ল। না, মরেনি। লোকটার কাছে বসে রইল মোসা। কিশোর গিয়ে পুলিশকে ফোন করলো। কি ঘটেছে কেবল টমকে জানালো। পার্টির সবাইকে জানিয়ে একটা হট্টগোল বাঁধাতে চায় না। লাল নীল আলো জ্বেলে সাইরেন বাজাতে বাজাতে এসে থামলো দুটো পুলিশের গাড়ি। একটা থেকে লাফিয়ে নামলেন পুলিশ চিফ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচার, তার সঙ্গে তার ড্রাইভার। আরেকটা থেকে নামলেন
পেট্রোলম্যান হিকারসন। হুশ ফিরেছে ততক্ষণে পড়ে থাকা লোকটার। উঠে বসেছে। তাকে পাহারা দিচ্ছে কিশোর, মুসা আর টম। পুলিশের সাড়া পেয়ে পার্টির অন্য ছেলেমেয়েরাও ঘর থেকে বেরোতে শুরু করেছে, একজন দুজন করে। রবিনকেও দেখা গেল তাদের মাঝে। কি হয়েছিল জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। কিডন্যাপিং জানালো কিশোর। আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। লোকটার শার্টের কলার ধরে টেনে তুলেন হিকারসন। কি মিয়া, এই ব্যবসাটা কতদিনের তোমার? কে তুমি? জবাব দিল না লোকটা, চুপ করে রইল। তার হাতে হাত কড়া লাগিয়ে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে চললেন হিকারসন। যা যা হয়েছিল বলছে কিশোর আর মোসা, সেটা নোটবুকে লিখে নিচ্ছেন চিফ। লেখা শেষ করে বইটা বন্ধ করে পকেটে রাখতে রাখতে বললেন, তাহলে আরও দুজন ছিল? একজন ড্রাইভার আর একজন যে তোমাকে ধরেছিল। যাবে কোথায়, ঠিকই ধরে ফেলবো। গাড়ির দিকে তাকিয়ে দেখলেন লোকটাকে তুলে ফেলেছেন হিকারসন। আবার ফিরলেন তিনি কিশোরদের দিকে। টেলিভিশনে একটা ঘোষণা শুনলাম, তোমরা নাকি আইসল্যান্ডে যাচ্ছ। তার সঙ্গে এই কিডন্যাপিংয়ের কোনো সম্পর্ক নেই তো? ইতিমধ্যে পার্টির অনেকেই বেরিয়ে এসেছে। তাদের দিকে তাকিয়ে দ্বিধা করল একবার কিশোর। আর চেপে রাখা যাবে না বুঝে বলেই ফেলল, থাকতে পারে হয়তো, জানি না। তার দিকে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইলেন চিফ। বুঝলেন সবার সামনে কথা বলতে চাইছে না কিশোর, তাই আর চাপাচাপি করলেন না। মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিছু জানতে পারলে তোমাদেরকে জানাবো, তোমরা সাবধানে থেকো। পুলিশের গাড়ি চলে গেলে আবার ঘরে ঢুকলো সকলে। অসংখ্য প্রশ্নের জবাব এড়াতে হলে এখনই পালানো দরকার, এটা বুঝে আর দেরি করলো না কিশোর। টমের কাছ থেকে বিদায় নিয়ে মুসা আর রবিনকে সহ বেরিয়ে পড়ল। পরদিন সকালে নাস্তা করতে বসেছে কিশোর। এই সময় মিস্টার সাইমনের ফোন এলো। 3 গোয়েন্দাকে যেতে বললেন, কথা আছে। রাতের কথা সব জানালো কিশোর। সাইমন বললেন, দেরি করেনি তাহলে, শুরু করে দিয়েছে। যাকে যা পারে করুক, তোমরা সাবধানে থাকবে। যত তাড়াতাড়ি পারো চলে এসো, আমাকে টেক্সাসে যেতে হবে। দেরি করো না, ঠিক আছে? ঠিক আছে। ঘণ্টাখানেকের মধ্যেই মিস্টার সাইমনের বাড়িতে পৌঁছে গেল 3 গোয়েন্দা। ওদেরকে পড়ার ঘরে নিয়ে এলেন তিনি। ড্রয়ার খুলে ছোট্ট একটা রেডিওর মতো জিনিস বের করে বাড়িয়ে দিলেন। জিনিসটা কি? রবিন জিজ্ঞেস করল। এটা এক ধরনের ডিকোডার, ডেসিবেল প্রিন্সিপালে কাজ করে। কি প্রিন্সিপাল? বুঝতে পারল না মোসা। শব্দের তারতম্যের উপর নির্ভর করে কাজ করে এটা। সাংকেতিক চিহ্ন লিখে ফেলে একটা বিশেষ কার্ডে। ওই চিহ্নের মানে বের করে মেসেজটা তখন সহজেই জেনে যেতে পারবে। কালো একটা কোড বুক বের করে দিলেন তিনি। মানে বুঝতে এটা সাহায্য করবে তোমাদের। আরও একটা জিনিস বের করলেন তিনি, খুদে একটা টেপ রেকর্ডার। যে কোনো টেলিফোন কিংবা রেডিওর সঙ্গে লাগিয়ে দিলে এটা কথা রেকর্ড করে ফেলতে পারবে। জিনিসগুলো নিয়ে আরও কিছুক্ষণ কিশোরের সঙ্গে কথা বললেন সাইমন। ভালো করে বুঝিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। শেষে সবার উদ্দেশ্যে বললেন, শোনো, এগুলো খুব সাবধানে রাখবে। বলা যায় না কি বের করতে গিয়ে কি বেরিয়ে পড়ে। আমি এখন যে কেসটাতে কাজ করছি হয়তো তার সঙ্গেও কোনো যোগাযোগ থাকতে পারে। আইসল্যান্ডের সঙ্গে টেক্সাসের? জিজ্ঞেস করলো আবিন। হ্যাঁ, আজকের প্লেনেই রেকিয়াভিক চলে যাও তোমরা। ল্যারিকে দিয়ে আমি টিকিট পাঠিয়ে দেবো। মিস্টার সাইমনের বাড়ি থেকে বেরিয়ে রবিনের গাড়িতে করে স্যালভেজিয়ারে চলল 3 জনে। তৈরি হয়ে বিকেলের মধ্যে মুসা আর রবিনকে ইয়ার্ডে চলে আসতে বলল কিশোর। তাকে নামিয়ে দিয়ে মুসাকে নামিয়ে দিতে চলে গেল রবিন। বাড়িতে ফিরেই আগে থানায় ফোন করলো কিশোর। রাতে ধরে নিয়ে যাওয়া লোকটার পরিচয় পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করলো ইয়ান ফ্লেচারকে। চিফ জানালেন, লোকগুলো হলিউড থেকে এসেছে, ভাড়াটে গুন্ডা। কে ওদেরকে ভাড়া করেছে কিছুতেই বলছে না, বলতে ভয় পাচ্ছে। ক্যাপ্টেন মন্তব্য করলেন, নিশ্চয়ই খুব ভয়ঙ্কর লোক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হলিউডের পুলিশকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। যে 2 জন পালিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। বিকেলবেলা টিকিট এবং গাড়ি নিয়ে এলো মিস্টার সাইমনের অ্যাসিস্ট্যান্ট ল্যারি কংক্লিন। 3 গোয়েন্দাকে বিমানবন্দরে পৌঁছে দেবে সে। রবিন আর মুসা তৈরি হয়ে চলে এসেছে।
চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল 3 গোয়েন্দা। বারবার ওদেরকে সাবধান থাকতে বলে দিলেন মেরি চাচি। পৌঁছেই যাতে একটা খবর দেয় এ কথাও বলে দিলেন। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে পৌঁছে জানা গেল আইসল্যান্ডের বিমানে উঠতে হলে 7 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। ওদের সঙ্গে সঙ্গে গেটের কাছে এলো ল্যারি। গেট দিয়ে ঢুকে কিছু দূর এগোতেই সুন্দর একটা জেট বিমান দাঁড়িয়ে থাকতে দেখলো 3 গোয়েন্দা। যাত্রীরা উঠছে, ওরাও উঠল। সামনের দরজা দিয়ে ঢুকে সিটের সারির মাঝপথ ধরে এগোলো পিছনের দিকে। পাশাপাশি সিট ওদের। রবিন বসল জানালার কাছে, কিশোর মাঝখানে, মুসা তার পাশে। একজন স্টুয়ার্টসকে যেতে দেখেই ধরল সে, শুনুন, এই ফ্লাইট ডিনার দেওয়া হবে তো? এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল সুন্দরী স্টুয়ার্ডেস। চেহারা আর কালো চুল দেখে অনুমান করা গেল আইসল্যান্ডের মেয়ে। মাথা ঝাঁকালো। হ্যাঁ, প্লেন ছাড়ার 1 ঘন্টা পরেই দেওয়া হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মুসা বলল, আহা, বাঁচালেন, থ্যাংক ইউ। যাত্রী ওঠা শেষ। বন্ধ হয়ে গেল বিমানের দরজা। চলতে শুরু করলো বিমান। ট্যাক্সিং করে এগোচ্ছে। গতি বাড়তে লাগলো। শব্দ বাড়ছে ইঞ্জিনের। আকাশে উঠে পড়ল বিমান। এক চক্কর দিয়েই চলে এলো সাগরের ওপরে। কয়েক মিনিটের মধ্যেই সিট বেল্ট খোলার নির্দেশ পেল যাত্রীরা। বেল্ট খুলে আরাম করে সিটে হেলান দিল 3 গোয়েন্দা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রবিন। অন্ধকার নামছে, দ্রুত বদলে যাচ্ছে সাগরের রং। তন্ময় হয়ে তাই দেখতে লাগলো সে। কিশোর একটা ম্যাগাজিন খুলে বসেছে। খাবার নিয়ে হাজির হয়ে গেল স্টুয়ার্ডেস। ট্রলিতে করে নিয়ে সিটে সিটে দিতে দিতে আসছে। মুসার সিটের পাশে এসে থামল। ভেতরের দিকে রয়েছে রবিন আর কিশোর। ওদেরকে আগে দিল। ট্রলিতে আর নেই। মুসা জিজ্ঞেস করল, শেষ? হেসে ফেলল স্টুয়ার্ডেস, না, শেষ হবে কেন? কতজন প্যাসেঞ্জার উঠবে তোমার জানা কথা। একটু বসো, আমি আনছি। খাবার নিয়ে ফিরে এলো স্টুয়ার্ডেস। মুসাকে দিল। ট্রেটা হাতে নিয়ে সে আলাপ জমানোর ভঙ্গিতে বলল, আমরা আইসল্যান্ডে যাচ্ছি এস্কিমো দেখতে। তাই নাকি? হাসলো মেয়েটা। কিন্তু আইসল্যান্ডে তো এস্কিমো নেই। তাই নাকি? বোকা হয়ে গেল মুসা। মাংসের বড়া মুখে দিতে যাচ্ছিল, মাঝপথায় থেমে গেল কাঁটা চামচ। একটা একটা করে আঙুল তুলে বলল স্টুয়ার্ডেস, আইসল্যান্ডে এস্কিমো নেই, ব্যাঙ নেই, সাপ নেই। তা আছেটা কি মিস? শুধু গেনি বললেই চলবে। আসল নামটা উচ্চারণ করতে পারবে না, মনেও থাকবে না, অনেক লম্বা। অনেক কিছুই আছে, হিমবাহ, গুপ্তমানব, নাইট ট্রোল। এই ট্রোলটা আবার কি জিনিস? এক ধরনের বামন ভূত। ভূত? ঢোক গিলল মুসা। মানে অপঘাতে মরে গিয়ে জিনারা? হ্যাঁ, সেসব তো আছেই, আর অনেক ধরনের ভূত আছে ওখানে। একজন যাত্রী ডাকলো তাকে। তাকে চলে যেতে হলো। এই শুনলে কি বলল? 2 বন্ধুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুসা। শুনলাম। মুচকি আসলো কিশোর। এই নানা রকম ভূতের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। গিয়ে ভালো মতো জানতে হবে। এমন জানলে আমি কখনোই আসতাম না। তাই এসে যখন পড়েছ, রবিন বলল, প্লেন থেকে তো আর নেমে যেতে পারছো না। হাত গুটিয়ে বসে থেকে খাবারগুলোকে কষ্ট না দিয়ে বরং খেয়ে ফেলো। খাওয়া হয়ে গেলে ট্রেন নেয়ার জন্য আবার এলো গেইনি। তার সঙ্গে আরো কথা বলার ইচ্ছে ছিল মোসার, কিন্তু স্টুয়ার্ডেস সময় দিতে পারল না। খাওয়া দাওয়ার পাট চুকলো। আইসল্যান্ডের ভূত নিয়ে কিশোর আর রবিনের সঙ্গে আলোচনা করতে চাইছিল মোসা, কিন্তু কেউই ব্যাপারটাকে গুরুত্ব দিল না। অগত্যা রাগ করেই সে চোখ মুদল। মিস্টার সাইমনের যে যন্ত্রপাতিগুলো ভালো করে দেখা হয়নি, সময় পায়নি কিশোর, এখন পেল। সিটের নিচে রাখা ফ্লাইট ব্যাগটা টেনে বের করে ভিতরে হাত ঢুকিয়ে দিল। রেডিওটা আছে, কোডবুকটাও আছে জায়গা মতোই। ওগুলোর এমন কোনো বিশেষত্ব নেই। তার আগ্রহ ডেসিবেল কাউন্টারটা নিয়ে। হঠাৎ বদলে গেল চেহারার ভাব। নিচু গলায় বলল, রবিন, ব্যাপারটা কি? সিটে আরাম করে মাথা দিয়ে একটা গোয়েন্দা গল্প পড়ছিল রবিন। মুখ ঘুরিয়ে তাকালো। কি হয়েছে? ডেসিবেল কাউন্টারটা কি হয়েছে? এটা তোমার হাতেই তো। এটা ওই যন্ত্র নয়, এটা সাধারণ একটা রেডিও। রেডিও? সতর্ক হয়ে উঠল রবিনের দৃষ্টি। চোখ মেলল মোসা।
কিশোরের হাতের রেডিওটার দিকে তাকালো। খাইছে, ওটা তোমার ব্যাগে গেল কি করে? ওই জিনিসটা তো আমার। বোকা হয়ে রেডিওটার দিকে তাকিয়ে আছে সবাই। ডেসিবেল কাউন্টার ছাড়া কোডবুকটার কোনো মূল্য নেই। যদি জরুরি গোপন কোনো মেসেজ পাঠাতে চান মিস্টার সাইমন, ওরা সেটা রিসিভ করতে পারবে না। মাথা নাড়তে নাড়তে কিশোর বলল, এ তো দেখি আইসল্যান্ডের ভূতেই ধরলো। শুরুতেই সব গন্ডগোল। প্রথমে কিডন্যাপিং এর চেষ্টা, তারপর ডেসিবেল কাউন্টারের বদলে রেডিও। সব দোষ আমার, বিষণ্ণ কণ্ঠে বলল মোসা। সুটকিটাকে বলে দিয়েই সর্বনাশটা করেছি, লোক লেগে গেল পেছনে। না, তোমার আর কি দোষ? রবিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আমরাও যদি থাকতাম ওরকম কিছু একটা করে বসতাম তাহলে। সুটকিটা যা পাজির পাজি, ও নাছর বান্দা। বাধা দিয়ে কিশোর বলল, তোমরা বলতে চাইছো যে কেউ এটা ঢুকিয়ে দিয়ে আসলটা নিয়ে গেছে? কিন্তু কি করে? এটা তো ছিল মোসার কাছে। ও মনে পড়েছে, তুড়ি বাজালো মোসা। এটা আমি তোমার টেবিলে রেখেছিলাম, আসার সময় নিতে মনে ছিল না। এবং আমি একটা গাধা। মুসার কথাটা শেষ করে দিল কিশোর। ভালো মতো না দেখেই ব্যাগে ভরে ফেলেছি। কিশোরকে সান্ত্বনা দেবার জন্য বলল এবার রবিন, এই ভুলটাও যে কারো হতে পারত। দুর্যন্ত্র দেখতে একই রকম। না, পারত না। আর হলে সেটা কিছুতেই মাফ করা যায় না। অনেকটা এক বলতে পারো, পুরোপুরি নয়। আমার সেটা অবশ্যই খেয়াল করা উচিত ছিল, যত তাড়াহুড়োই থাক। গোয়েন্দাগিরিতে এসব ভুল মাফ করা যায় না। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি করা যায় বলো? মিস্টার সাইমনের কাছে একটা মেসেজ পাঠাতে হবে, এই আর কি। আমাদের বাড়ি থেকে যেন কাউন্টারটা নিয়ে পাঠিয়ে দেন। হাত তুলে স্টুয়ার্টসকে ডাকলো কিশোর। উঠে এলো গেইনি। সিটের উপর ঝুঁকে জিজ্ঞেস করলো, কি? গেনি অনুরোধের সুরে বলল কিশোর, একটা বিপদে পড়ে গেছি। একটা মেসেজ পাঠাতে হবে রকি বিচে। জরুরি? হ্যাঁ, খুব জরুরি। আচ্ছা, এসো আমার সঙ্গে। সিটের সারির মাঝে লম্বা গলিপথ ধরে গেইনের পিছু পিছু এগিয়ে চলল কিশোর। ক্রুজ কেবিনের দরজায় এসে আস্তে টোকা দিয়ে ঠেলে দরজাটা খুলল স্টুয়ার্ডেস। অসংখ্য ডায়াল আর যন্ত্রপাতির উপর ঝুঁকে আছেন গম্ভীর চেহারার একজন মানুষ। এই মুহূর্তে ওগুলো যেন সব তার কাছে, দুনিয়ায় আর কিছুই নেই। গেইনির দিকে ফিরে তাকালেন ক্যাপ্টেন। আইসল্যান্ডের ভাষায় কথা বলল গেইনি। কিশোরের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন তিনি, খুব জরুরি না? ঠিক আছে, বলো, কি মেসেজ পাঠাতে চাও? প্যাড আর পেন্সিল বাড়িয়ে দিল কো পাইলট। দ্রুত লিখে ফেলল কিশোর। মিস্টার সাইমনকে অনুরোধ করল তাদের বাড়ি থেকে ডেসিবেল কাউন্টারটা নিয়ে যেন আগামী দিন কেফলাভিক এয়ারপোর্টে কাউকে দিয়ে পাঠিয়ে দেন। কোথায় রেখেছে যন্ত্রটা সেটাও লিখল। ল্যারিকে দিয়ে পাঠাতে পারলে ভালো, তা না হলে টম মার্টিন। এছাড়া বিশ্বাস করা যায় এরকম আর কারো কথা এই মুহূর্তে মনে করতে পারছে না। ক্যাপ্টেন আর গেইনিকে ধন্যবাদ জানিয়ে সিটে ফিরে এলো কিশোর। একটু পরেই কেবিনের মেন লাইট নিভে গেল। ঘুমানোর সুযোগ করে দেওয়া হলো যাত্রীদের। বাইরে অন্ধকার, কিচ্ছু দেখার নেই। তবুও কিছুক্ষণ তাকিয়ে রইল রবিন। মুসা ঘুমিয়ে পড়েছে, কিশোরেরও চোখ বন্ধ। বোঝা যায় সে ঘুমায়নি, ভাবছে। চমৎকার এক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে সামনে। অনেকক্ষণ পর আবার আলো জ্বলে উঠল। গলিপথে ব্যস্ত হয়ে পড়ল স্টুয়ার্ডেস, নাস্তা দিচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে উঠল কিশোর, এই দেখো দেখো, কি সাংঘাতিক! নিচে এক অদ্ভুত সাদা পৃথিবী। সাগর থেকে উঠে এসেছে গ্রিনল্যান্ডের তুষারে ছাওয়া পর্বত। খাইছে, এটাও তো একটা ভুতুড়ে কাণ্ড। পর্বত আবার ওরকম হয় কি করে? পাখার নিচ থেকে ধীরে ধীরে সরে গেল চোরাটা। গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু করলো তিনজনে। জ্ঞান বিতরণ আরম্ভ করলো রবিন। জায়গাটা ডেনমার্কের সম্পত্তি, এস্কিমোরা বাস করে। ভাষার নাম আইসল্যান্ডিক। উপকূলে বেশ কয়েকটা এয়ারবেস আছে। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর, আমি জানি। ওরকম একটা এয়ারবেসের নাম নার্সার সুয়াক। সামনের সিট পকেট থেকে একটা ম্যাপ টেনে বের করে কোলের উপর ছড়ালো সে। এই যে দেখো। ভাগ্যিস আমি এস্কিমো হইনি, মুসা বলল, নইলে এমন সব কঠিন নাম উচ্চারণ করতে করতেই মরে যেতাম। তা মরতে না, পাশ থেকে বলে উঠল স্টুয়ার্ডেস, নাস্তা নিয়ে এসেছে ওদের জন্যে।
বলতে বলতে অভ্যাস হয়ে যেত। খাওয়া শেষ করতে না করতেই লাউড স্পিকারে শোনা গেল ক্যাপ্টেনের কণ্ঠ, কেফলাভিকে নামতে যাচ্ছি আমরা, সিট বেল্ট বেঁধে ফেলুন প্লিজ। নিচে নামতে শুরু করলো বিমান। নিচের দৃশ্য দেখার জন্য রবিনের উপর দিয়ে গলা লম্বা করে এলো কিশোর আর মোসা। আগ্নেয়গিরির অভাব নেই, যেখানে সেখানে দেখা যাচ্ছে জমাট লাভা আর অগ্নুৎপাতের নানা চিহ্ন। হিমবাহগুলোর পাশে শুয়ে আছে গরম পানির ঝর্ণা, বাষ্প উঠছে ওগুলো থেকে। অসংখ্য প্রাকৃতিক ফোয়ারা থেকে পানি ছিটকে উঠছে অনেক উপরে। মাটি স্পর্শ করলো মস্ত বিমানের চাকা। বারবার ঢোকলতে লাগলো কিশোর, কানের উপর প্রশ্ন চাপ এড়ানোর জন্যে। সামনের দরজা দিয়ে বেরো, স্টুয়ার্ডেস বলল। আশা করি আইসল্যান্ডে বেড়াতে তোমাদের ভালো লাগবে। আসলে ঠিক বেড়াতে আসিনি আমরা, নিজেদের দাম বাড়ানোর জন্য বলল মোসা। এসেছি একটা জরুরি কাজে, তবুও ফাঁকে ফাঁকে যতটা পারি বেড়াতে পারবো। হাতে কাঁধে ব্যাগের বোঝা নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো তিন গোয়েন্দা। তাজা ক্ষুরোধারো ঠান্ডা হাওয়া যেন নাক চিরে ঢুকে যাচ্ছে ফুসফুসে। তুষারে ঢেকে রয়েছে এয়ারফিল্ড। একেবারে নিরস জায়গা, মন্তব্য করল রবিন। দ্রুত পা চালালো লম্বা নিচু ছাতওয়ালা বিল্ডিংটার দিকে। তাদের পাসপোর্টে সিল মেরে দিল এয়ারপোর্টের একজন কর্মচারী। বলল, বাড়িটার পেছন দিক দিয়ে বেরিয়ে গেলেই বাস আর ট্যাক্সি পাবে। বাসের পাশে দাঁড়ানো ড্রাইভারের সঙ্গে কথা বলে জানা গেল রেকিয়াভিক ওখান থেকে 30 মাইল দূরে, 20 মিনিটের মধ্যেই বাস ছাড়বে। অফিস বাড়িটার পাশে ব্যাগগুলো রেখে জায়গাটা দেখতে লাগলো তিন গোয়েন্দা। অস্বাভাবিক দৃশ্য। চওড়া কালো নির্জন একটা মরু উপত্যকা ছড়িয়ে গেছে বহু দূরে। তারপর হঠাৎ করে যেন লাফ দিয়ে উঠে গিয়ে মিশেছে একটা বরফে ঢাকা টাকমাথা পর্বতের গোড়ায়। পুরো উপত্যকাটাই বোধহয় লাভায় তৈরি, রবিন বলল। আরো ভালো মতো দেখার জন্য এগিয়ে গেল। খোলা ছাতওয়ালা একটা জিপ দাঁড়িয়ে আছে পথের পাশে, বনেট তোলা। ওরই বয়সী একটা ছেলে ঝুঁকে ইঞ্জিনের এটা ওটা নাড়াচাড়া করছে। পায়ে পায়ে কিশোর আর মুসাও এগোলো। কাছে গিয়ে মুসা জিজ্ঞেস করলো, এই গোলমালটা ধরতে পেরেছ? মুখ তুলে হাসলো ছেলেটা। ইংরেজিতে বলল, মনে হয় কার্বুরেটরে কিছু হয়েছে। ভালো ইংরেজি বলে, তবে কথায় মৃদু আইসল্যান্ডিক টান। আমি দেখব? মুসার দিকে তাকিয়ে যেন বোঝার চেষ্টা করলো ছেলেটা কতটা ভালো মেকানিক। বনেটের কাছ থেকে সরে আসতে আসতে বলল, হ্যাঁ শিওর, দেখো না। ওরা আমেরিকানদের মতো কথাবার্তা আর সৌজন্যবোধ অবাক করলো তিন গোয়েন্দাকে। আমেরিকায় ছিলে বুঝি? জিজ্ঞেস করলো কিশোর। হ্যাঁ, আমি 2 দিন আগে এসেছি। আমার নাম এমডি মানজার ফারগাবসন। একটা ন্যাকড়ায় হাত মুছতে মুছতে বলল ছেলেটা। হাত মেলালো তিন গোয়েন্দার সঙ্গে। তবে এত লম্বা নাম বলার দরকার নেই, এমনি ডাকলেই চলবে। জানালো ওকলাহোমার টুলসাই ফ্লাইং স্কুলে পড়ে সে। বিমানের মেকানিক হওয়ার ইচ্ছে। শেষে বলল, বসন্তের ছুটিতে বাড়ি এসেছি। ইঞ্জিনের উপর ঝুঁকতে গেল মোসা। এই সময় গমগম করে উঠল লাউড স্পিকার। কিশোর পাশা, কিশোর পাশা, তোমাকে ডাকা হচ্ছে। অবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো তিন গোয়েন্দা। কে ডাকতে পারে? আবার কথা বলল লোকটা, কিশোর পাশা, কিশোর পাশা, তোমাকে ডাকা হচ্ছে। চলো তো দেখি। পা বাড়াতে গেল রবিন। খপ করে তার হাত চেপে ধরল কিশোর। দাঁড়াও, বলা যায় না, চালাকি করে আমাদেরকে চিনে নিতে চাইছে। হয়তো আরেকবার কিডন্যাপ করার চেষ্টা করবে। ঠিক এয়ারপোর্ট বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে মুসা। একবার বোকামির খেসারত তো দিচ্ছে এতক্ষণ ধরে, আর দেয়া যায় না। ওদের এসব কথাবার্তা অস্বাভাবিক লাগলো এমির কাছে। তোমাদের কি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ? মাথা ঠেকালো কিশোর। মুসার দিকে তাকিয়ে বলল, যাওয়া উচিত, নইলে বুঝতে পারবো না কে ডাকে। এক কাজ করো, তুমি যাও। চলে গেল মুসা। ফিরে এলো খানিক পরেই। গোফওয়ালা খাটো গাট্টা গোট্টা এক লোক, লাল চুল। ওই যে ওই লোকই। পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো লোকটা। মেয়েদের মতো লম্বা চুল রেখেছে। সিঁড়ি বেয়ে নেমে আসতে লাগলো। জিপের আড়ালে লুকিয়ে পড়ল কিশোর। ডানে বায়ে তাকিয়ে একটা ছোট গাড়ির দিকে এগিয়ে গেল লোকটা। কাছে গিয়ে আর একবার তাকিয়ে তাতে উঠে পড়ল। স্টার্ট দিয়ে চলে গেল।
ট্যাক্সির জন্যে এদিক ওদিক তাকাতে লাগলো কিশোর, একটাও নেই। এয়ারপোর্ট বিল্ডিং এর সামনে যা ছিল সব চলে গেছে। হতাশ কণ্ঠে বলল, ওর পিছু নিতে পারলে ভালো হতো। ওদের কাণ্ড দেখে আরো অবাক হয়েছে এমি। এই তোমরা আসলে কি বলো তো, স্পাই টিস্পাই নাকি? হাসলো কিশোর, একেবারে ভুল বলনি, আমরা গোয়েন্দা। যা চাপা মারছো। একটুও না। মুসা বলল, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে না গাড়িটা মেরামত করতে হবে? দেখি যন্ত্রপাতি দাও তো। টুলকিট বের করে নিয়ে গেল এমি। কয়েক মিনিটের মধ্যেই সে আর মুসা মিলে নামিয়ে ফেললো কার্বুরেটরটা। এই যে তোমার গোলমাল। কার্বুরেটরে তেল ঢোকার ছিদ্র থেকে একটা ময়লার খুদে দলা বের করে ফেলে দিল মুসা। হেসে বলল এমি, এখানে চাকরির দরকার হলে বলো আমাকে, যে কোনো সময় মোটর মেকানিকে চাকরি দিতে পারবো। আবার কার্বুরেটরটা লাগানো হলে গিয়ে ড্রাইভিং সিটে উঠলো এমি। ইগনিশনে একবার মোটর দিতেই স্টার্ট হয়ে গেল ইঞ্জিন। মুখ বের করে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় উঠেছ? রেকিয়াভিকের সাগা হোটেলে। রবিন বলল, লিফট চাও? কৃতজ্ঞ হয়ে যাব। ব্যাগ ব্যাগেজ নিয়ে জিপে চাপলো 3 গোয়েন্দা। পথে এমিকে জানালো, রেক্স হল বিওরনসন নামে এক লোককে খুঁজতে এসেছে ওরা। খড়ের গাদায় সুচ খোঁজা। সামনের পথের দিকে তাকিয়ে অনেকটা আপন মনেই বলল এমি, এই দ্বীপে 2 লাখ লোক আছে জানো? দ্বীপটা কত বড় জিজ্ঞেস করলো কিশোর। পূব থেকে পশ্চিমে 300 মাইল লম্বা, আয়ারল্যান্ডের চেয়ে বড়, তবে লোক ওখানকার চেয়ে কম। এখানকার মানুষের প্রধান জীবিকা কি, কি কাজ করে? রবিন জানতে চাইল। মাছ ধরা, বেশিরভাগই জেলে, জবাব দিল এমি। পথের উপর সতর্ক দৃষ্টি। উপকূল ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। কোথাও একটা গাছ চোখে পড়ে না, শুধু কালো লাভা। রাস্তার পাশে এক জায়গায় ছোট একটা পাথরের স্তূপ দেখিয়ে জিজ্ঞেস করলো কিশোর, ওটা কেন? পুরনো ব্যবস্থা, শীতকালে বেড়াতে আসা মানুষকে সাবধান করার জন্য ওটা তৈরি করা হয়েছিল। ওই যে দেখো একটা গ্রাম বায়ে, ওটার নাম হাফনার ফিওরডুর। মাশাল্লাহ, নাম বটে একখান। আর একটু সহজ করে রাখতে পারো না? মুসা হাসলো। এমিও হাসলো। এসব নামই আমাদের পছন্দ, আমাদের কাছে কঠিন লাগে না। রেকিয়াভিকের কাছাকাছি এসে এমি বলল, আগে অন্য নাম ছিল শহরটার, তখনও কোনো এক ভিকি ছিল মনে হয়, ঠিক মনে নেই আমার। প্রথম যখন সেটেলাররা এলো জাহাজে করে, বন্দরে জাহাজ ভিড়িয়ে দেখতে গেল, তারা দেখলো মাঝে থেকে বাষ্প উঠছে। ওরা মনে করলো ধোঁয়া বেরোচ্ছে। আইসল্যান্ডের ভাষায় ধোঁয়াকে বলে রেকিয়া। আগের নাম আর রইল না, বদলে হয়ে গেল রেকিয়াভিক। শহরে ঢুকলো গাড়ি। চওড়া পথ ধরে এগিয়ে গেল এমি। দুধারে সারি সারি বাড়ি, সবুজ, সাদা, নীল কিংবা হলুদ রং করা টিনের চালা। বাহ, বেশ ঝলমলে রং। মনে হচ্ছে গাঢ় রং খুব পছন্দ এখানকার মানুষের। নিজের অজান্তেই গাড়ির দেয়ালে হাতের ধার দিয়ে কোপ মারল মুসা। ব্যাপারটা লক্ষ্য করলো এমি। কি কারাতে শিখছ বুঝি? আজকাল এটা ক্রেজ হয়ে গেছে, আমাদের স্কুলেও অনেকেই শেখে। আইসল্যান্ডের মানুষ অবশ্য কারাতের চেয়ে রেসলিংয়ে বেশি পছন্দ করে। শহরের একবারে মাঝখানে চলে এলো ওরা। ছোট একে 4 কোণা চত্বরে ছোট ছোট লাল, নীল, সাদা নিশান দিয়ে সাজানো হয়েছে। সেখানে উড়ছে আমেরিকান পতাকা। হেসে ফেলল রবিন। বাহ, মনে হচ্ছে আমরা আসবো জানতো ওরা, স্বাগতম জানাচ্ছে। এমিও হাসলো। কেন সাজিয়েছে না জানলে হয়তো তোমার কথা বিশ্বাস করতাম আমি। 3 জন আমেরিকান মহাকাশচারীর সৌজন্যে লাগানো হয়েছে ওগুলো। তারা এসেছেন এখানকার লাভার স্তর পরীক্ষা করতে। চন্দ্রপৃষ্ঠের সঙ্গে নাকি অনেক মিল আছে ওগুলোর। মোড় ঘুরে সাদা রং করা বড় একটা আধুনিক বাড়ির সামনে এনে গাড়ি থামালো সে। বাড়িটার 3 দিক থেকে 3টা পথ বেরিয়ে গেছে। এই যে তোমাদের হোটেল। জিপ থেকে নামলো 3 গোয়েন্দা। নিজেদের মালপত্র বের করে নিয়ে ধন্যবাদ দিল এমিকে। ঠিকানা আর ফোন নম্বর দিল এমি। কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করো। হোটেলে 2টো ঘর নিল ওরা। একটাতে মুসা একা, আর একটাতে কিশোর আর রবিন। কাপড় বদলে ঘর থেকে বেরিয়ে এসে লিফটে করে উঠে এলো ওরা 9 তলায় লাঞ্চ খাওয়ার জন্য। জনাব কিশোর,
সেদ্ধ ট্রাউট মাছ চাবাতে চাবাতে বলল মোসা, এইবার তো কাজে লাগতে হয়। তো তোমার রেক্স সাহেবকে বের করবে কি করে? সবার আগে টেলিফোন বুকে খুঁজবো। খাওয়ার পর গিয়ে ডিরেক্টরি নিয়ে বসলো তিনজনে। কয়েক পৃষ্ঠা উল্টেই থেমে গেল, তাকালো একে অন্যের দিকে। রবিন বলল, এই, এর তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সব নামের শেষেই একটা করে সংযোগ করে দিয়েছে। নিচের ছোটে চিমটি কাটলো কিশোর। এমি হয়তো বলতে পারবে। তাকে ফোন করলো সে। কে এমি? আরে ভাই, এটা মুশকিলে পড়ে গেছে বুঝলে। ডিরেক্টরের কিছুই তো বুঝি না। তোমাদের এই নামের ব্যাপারটা কি বলো তো? এই শতক্ষরের নিচে তো কোনো হলবিরনসনকেই দেখছি না। হো হো করে হাসলো এমি। এখানে ফার্স্ট নেমকে প্রাধান্য দেওয়া হয়, নামের তালিকা ওভাবেই করা হয়। এরও কারণ আছে, ব্যাখ্যা করে বুঝিয়ে দিল সেটা। প্রতি পুরুষে লাস্ট নেম বদল হয়ে যায়। যেমন ধরো, আমার আব্বার নাম ফারঘাব মার্গারসন, তার ফার্স্ট নেমের সঙ্গে সংযোগ হয়ে আমার লাস্ট নেম হয়ে গেল ফারঘাবসন। আমার ছেলে হলে তার লাস্ট নেম হবে এমডি মানজারসন। এই নিয়মটা এসেছে প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ানদের কাছ থেকে। বুঝলাম। তার মানে আমাদের এখন রেক্সের নিচে খুঁজতে হবে? হ্যাঁ। আবার ডিরেক্টরের উপর হুমড়ি খেয়ে পড়ল তিন গোয়েন্দা। পাতার পর পাতা উল্টে চলল, কোনো রেক্স আর খুঁজে পেল না। মনে হচ্ছে এই হলবিওরনসন খুঁজতে গিয়ে সমস্ত ডিরেক্টরিটাই কেটে ফেলতে হবে আমাদের, রবিন বলল। তারপরও পেলে হয়, মুসা বলল। এই রেক্সটা হয়তো ডাক না, নিজেকেই যেন বলল কিশোর। আবার শুরু হলো ডিরেক্টরি ঘাটা। আধ ঘন্টা পর বলে উঠল সে, এই যে একটা হলবিওরনসন আছে, ইনগ্রিড হলবিওরনসন, রেক্সের বন্ধু হতে পারে। আবার এমিকে ফোন করতে হলো। 10 মিনিটের মধ্যেই হাজির হয়ে গেল সে। ওদেরকে নিয়ে চলল ইনগ্রিডের ঠিকানায়। মহিলাকে পাওয়া গেল। তিনি বললেন তার কোনো ভাই নেই, সে কোনো রেক্স হলবিওরনসনকে চেনেও না। আবার সেই ফোন বুক। ঘুমিয়ে উঠল রবিন। এমি প্রস্তাব দিল, চলো আমিও তোমাদের সাহায্য করব। যদি কোনো ঠিকানা মেলে তোমাদের হোটেল থেকে আমি ফোন করে কথা বলবো, তাতে সময়ও বাঁচবে, ঘোরাঘুরিও করা লাগবে না। খুব ভালো হয় তাহলে, খুশি হলো কিশোর। আমরা তো আর আইসল্যান্ডের ভাষা জানি না, প্রয়োজন হলে তুমি বলতে পারবে। হোটেলে ফিরে এলো ছেলেরা। একসঙ্গে 3টে ডিরেক্টরি নিয়ে বসলো। এক একজন এক এক সেকশনে খুঁজতে লাগলো। 2টো হলবিওরনস ডিস্টিলস আর আরও একটা হলবিওরনসন পাওয়া গেল। প্রথমে লোকটাকে ফোন করা হলো। সে রেক্সের ব্যাপারে কিছুই বলতে পারল না। 2 মহিলাকে করেও একই ফল হলো। দেরি হয়ে গেছে অনেক, যেতে চাইলো এমি। কিশোর অনুরোধ করলো, কাল সকালে আমাদেরকে একবার এয়ারপোর্টে নিয়ে যেতে পারবে তুমি? আমেরিকা থেকে জিনিস আসবে আমাদের। নিশ্চয়ই পারবো, কালকে সকালে চলে আসবো। পরদিন সকালে নাস্তা সেরে লবিতে চলে এলো 3 গোয়েন্দা। ওখানে বসে অপেক্ষা করবে এমির জন্যে। বসতে আর হলো না। ওরা ঢুকেই দেখে সামনে রিভলভিং ডোর ঠেলে ঢুকছে এমি। গুড মর্নিং জানিয়ে জিজ্ঞেস করলো, এই জিনিসটা আসছে কিসে, এয়ারপ্লেনে? কিশোর বলল, না, লোক দিয়ে পাঠাবে। বিমানবন্দরে এসে দেখলো ওরা প্লেন ল্যান্ড করেছে। তাড়াতাড়ি এসে ওয়েটিং রুমে ঢুকলো। তাকিয়ে রইল যাত্রীদের স্রোতের দিকে, পরিচিত মুখ দেখার আশায়। হঠাৎ কিশোরের হাত খামচে ধরল রবিন। এই এসেছে। হাত তুলে এগিয়ে গেল কিশোর। তাহলে তোমাকেই পাঠালো? টম মার্টিনের চওড়া হাসি। এগিয়ে এসে হাত মেলালো 3 বন্ধুর সঙ্গে। ছোট একটা কালো বাক্স বের করে দিল কিশোরের হাতে। শান্তি পেলাম দেখে। বাক্সটার দিকে তাকিয়ে বলল কিশোর, থ্যাঙ্কস টম। মিস্টার সাইমন আমাকে ফোন করে বললেন। টম বলল, একটা জরুরি কথা শুনে আসতে। গেলাম। বললেন একটা জিনিস পৌঁছে দিতে হবে তোমাদের কাছে। আমার কোনো অসুবিধা আছে কিনা? অন্যের খরচে আইসল্যান্ড দেখতে পারবো, এটাই তোমার কাছে বিরাট ব্যাপার। আবার অসুবিধে কিসের? আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। কিশোরের দিকে তাকালো সে। তুমি নাকি আমার কথা বলেছিলে? হ্যাঁ, তোমাকে কিংবা ল্যারিকে দিয়ে পাঠাতে। ল্যারিকে মিস্টার সাইমনের দরকার। কেন, কোনো ঘাপলা হয়েছে নাকি? মুসা জিজ্ঞেস করলো। তা তো বলতে পারবো না, তবে তোমাদেরকে খুব সাবধানে থাকতে বলেছেন।
বিপদ টিপদ বেশি দেখলে যেন ফিরে চলে যাও। তার মানে নিশ্চয়ই কোনো কিছু তার কানে গেছে, রবিন বলল। তা বলতে পারবো না। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এয়ারপোর্ট বিল্ডিংটা দেখতে লাগলো টম। পেছনে দাঁড়িয়ে আছে এমি। এক পাশে সরে তাকে দেখিয়ে টমের সঙ্গে পরিচয় করিয়ে দিল রবিন। দুজনে হাত মেলালো, কুশল বিনিময় করলো। টমকে নিয়ে বেরিয়ে এলো তিন গোয়েন্দা আর এমি। জিপে উঠল, ফিরে চলল রেকিয়াভিকে। কিশোর জিজ্ঞেস করলো টমকে, তোমাকে কেউ ফলো করে আসেনি তো? খেয়াল করেছ? না, কাউকে তো দেখিনি। মুসার ঘরে উঠল টম। সবাই হাত মুখ ধুয়ে নিল। এমি প্রস্তাব দিল, চলো বর্গ হোটেলে লাঞ্চ করি। হোটেলটা শহরের মাঝখানে, চত্বরটার কাছে। অবশ্য যদি সি ফুড তোমাদের পছন্দ হয়। তাকে কথা শেষ করতে দিল না মুসা। বলল, হবে না মানে? খুব পছন্দ, চলো চলো। হ্যাঁ চলো। চত্বরে পৌঁছাতে সময় লাগলো না। গাড়িটা পার্ক করে রেখে রেস্টুরেন্টে ঢুকলো ওরা। পুরোনো ফ্যাশনের আমেরিকান স্টাইলের রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে। ওয়েটাররাও সব অল্প বয়সী, সব কিশোরদের সমান। আইসল্যান্ডিকে খাবারের অর্ডার দিল এমি। হেসে জবাব দিল ওয়েটার, যা যা। এই জায়গাটা কি জিনিস জানতে চাইল মুসা। মানে হ্যাঁ হ্যাঁ কিংবা আচ্ছা আচ্ছা বলল এমি। বাহ, এই তো আমি আইসল্যান্ডিক ভাষা শিখে ফেলেছি। যা যা যা। হাত নাড়লো মুসা, যেন চলে যেতে বলেছে। আর না বোঝাতে বলতে হবে নাই। নাই নাই নাই। এবার এমন ভঙ্গিতে হাত নাড়লো মুসা, মনে হলো কিছুই নাই কিছুই নাই। শুকনো হলদেটে ছোট ছোট করে কাটা এক প্লেট মাছ নিয়ে এলো ওয়েটার। এই রান্নাটার নাম হার্টফিস্ক, এমি বলল। আইসল্যান্ডের সেরা খাবার, মাখন মাখিয়ে খেতে হয়। দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটা টুকরোতে মাখন মাখিয়ে মুখে পুরে জোরে জোরে চিবাতে লাগলো সে। দেখা দেখি মুসাও এক টুকরো মুখে দিল। চিবিয়ে বলল, এই কাঠের টুকরো চিবাচ্ছি মনে হচ্ছে, স্বাদটা কোথায়? চিবাতে থাকো, দেখবে। আরে তাই তো, মনে হচ্ছে মুখের মধ্যে গলে যাচ্ছে। অন্যেরাও হার্টফিস্ক মুখের মধ্যে গলানোর চেষ্টা শুরু করলো। ইতিমধ্যে আরো 10 রকমের সিফুড নিয়ে হাজির হলো ওয়েটার। তার মধ্যে রয়েছে হেরিং চিংড়ি। বাকিগুলো চিনতে পারলো না মুসা, তবে চেহারা আর পরিবেশন দেখে ভালোই লাগলো। মাথা দুলিয়ে বলল, গোয়েন্দাগিরির জন্য আইসল্যান্ড এই জায়গাটা মন্দ না। জোরে হর্ন বাজলো। জানালা দিয়ে বাইরে তাকালো ছেলেরা। মনে হয় মহাকাশচারীরা যাচ্ছে, এমি বলল। রাস্তার দিকে তাকালো সবাই। একটা গাড়ি যাচ্ছে, সামনের বাম্পারের দুপাশে লাগানো দুটো আমেরিকান পতাকা। হ্যাঁ, মহাকাশচারীরাই, কিশোর বলল। চিনতে পেরেছি। 3 জন মানুষ বসে আছেন পেছনের সিটে। মাঝখানের জন মাথা নুইয়ে রেখেছেন, প্রায় চোখের উপর টেনে দিয়েছেন টুপিটা। কিশোর বলল, ইনি নিশ্চয়ই মেজর রালফ পিটারকিন। চন্দ্রপৃষ্ঠ দেখতে কেমন জানা হয়ে গেছে বোধহয়। বাড়ি ফিরছেন মনে হয়। কে জানে, হাত নাড়ল রবিন। তারপর হয়তো রওনা দেবেন চাঁদের দিকে। দিলে সহজে চলে যেতে পারবেন, শ্রদ্ধার সঙ্গে বলল এমি। সাংঘাতিক মানুষ। সবার চেয়ে বেশি খেলো মুসা, এটাই অবশ্য স্বাভাবিক। এমি বলল, তোমরা একটা কাজ করতে পারো। ফরেন অফিসে গিয়ে হাম্বার নিকবারসনের সঙ্গে দেখা করতে পারো। তোমাদের সমস্যাটার কথা ওনাকে গিয়ে বলো, তিনি হয়তো তোমাদের সাহায্য করতে পারবেন। শহরের মধ্যেই ছোট্ট একটা পাহাড়ের উপর ফরেন অফিস, দোতলা বাড়ি। মুসা, টম ও এমিকে বাইরে অপেক্ষা করতে বলে রবিনকে নিয়ে ভেতরে ঢুকলো কিশোর। কার সঙ্গে দেখা করতে চাই বলা হলে তাদেরকে নিয়ে যাওয়া হলো দোতলার একটা ঘরে। ছোটখাটো, হাসি হাসি মুখ, ধূসর চুল একজন মানুষকে দেখিয়ে দেওয়া হলো। কি জন্য এসেছে তাকে বলল কিশোর। রেক্স হলবিওরনসন। চিন্তিত ভঙ্গিতে একটা মুহূর্ত মাথা কাত করে রইলেন হাম্বার। তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। শুনিনি। আচ্ছা কাজ করো, খবরের কাগজে ঘোষণা দাও। এখানে 5টা দৈনিক পত্রিকা আছে। রবিন আর কিশোর দুজনেই অবাক। না বলে পারল না রবিন। 75,000 মানুষের দেশে 5টা দৈনিক? হ্যাঁ, আইসল্যান্ডাররা পড়তে ভালোবাসে। এখানে অশিক্ষিত একজন মানুষও খুঁজে পাবে না। কাগজ শুধু এখানেই নয়, আশেপাশের দ্বীপগুলোতেও চলে, পাঠিয়ে দেওয়া হয়। ভালো পরামর্শ দিয়েছেন আপনি মিস্টার নিকবারসন, কিশোর বলল। অনেক ধন্যবাদ।
দরকার হলে চলে এসো, কোনো অসুবিধা হবে না। নিচতলায় নেমে এলো দুই গোয়েন্দা। সদর দরজায় দাঁড়ালো শহরটাকে দেখার জন্যে। ছোট শহরটা ভালো মতো দেখা যায় এখান থেকে। সরু সরু রাস্তার ডান পাশ ঘেঁষে গাড়ি চলে, বেশিরভাগই ইউরোপের তৈরি গাড়ি। বাম থেকে ডানে নজর ঘোরালো কিশোর। সাগরের ধারে চলে গেছে একটা রাস্তা। আচমকা রবিনের হাত ধরে টেনে নিয়ে দরজার এপাশে সরে এলো সে। জার্মানির তৈরি একটা টনাস গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। ড্রাইভারের বড় বড় গোপ আছে, চুল মেয়েদের চুলের মতো লম্বা। রাস্তার পাশে গাড়ি থামিয়ে এমির জিপের দিকে তাকিয়ে রইল সে। ওই লোকই এয়ারপোর্টে বোকা বানাতে চেয়েছিল আমাদের, ফিসফিস করে বলল কিশোর। আমরা কোন হোটেলে উঠেছি নিশ্চয়ই বের করে ফেলেছে, পিছে পিছে এখানে চলে এসেছে। ফরেন অফিসের দরজার দিকে তাকালো লোকটা। ওদেরকে দেখেছে বলে মনে হলো না। আমাকে যারা কিডন্যাপ করতে চেয়েছিল, কিশোর বলল, শিওর এবারটা তাদেরই লোক। হতেও পারে, লোকটাকে জানা দরকার। আবার চলতে শুরু করলো টনাস। নেমে গিয়ে মোড় নিয়ে উঠল অস্টার স্ট্রেটই সড়কে, তারপর অদৃশ্য হয়ে গেল। ছুটতে ছুটতে জিপের কাছে চলে এলো কিশোর আর রবিন। এমিকে জিজ্ঞেস করলো রবিন, লোকটাকে দেখলে? দেখেছি, চলো দেখি কোথায় যায়। যানবাহনের ভিড় বেশি। টনাসটাকে একবার চোখে পড়লেও আবার হারিয়ে গেল। মনে হচ্ছে বন্দরের দিকে চলেছে, এমি বলল। দ্রুত কয়েকটা মোড় নিল সে, কিন্তু টনাসকে আর দেখা গেল না। না, বেটা পালাই গেল। কিশোরকে জিজ্ঞেস করলো সে, কোথায় যাব? খবরের কাগজের অফিসে। অস্টার স্ট্রেচিতে একটা অফিস দেখলাম, চলো এখানকার সবগুলো ধনীকে ঘোষণা দেবো। গাড়ি ঘোরালো এমি। যাই বলো, গোয়েন্দাগিরি করতে কিন্তু খুব ভালো লাগছে আমার। খবরের কাগজের অফিসে অফিসে ঘুরেই বিকেল পার করে দিল ওরা। খুব ছোট করে বিজ্ঞপ্তি লিখেছে কিশোর, মিস্টার রেক্স হলবিয়রনসনের দৃষ্টি আকর্ষণ করছি। হোটেল সাগাই 3 গোয়েন্দার সঙ্গে দেখা করে ইন্স্যুরেন্সের পাওনা টাকা নিয়ে যান। কিশোর লিখেছে ইংরেজিতে। পত্রিকায় ছাপার জন্যে আইসল্যান্ডিকে সেটা অনুবাদ করে দিয়েছে এমি। টাকার কথাটা এভাবে সরাসরি বলাকে ঠিক হলো? টম বলল। হাত উল্টালো কিশোর, তার কিভাবে বলতে পারতাম বলো? টাকার কথা বললে গুরুত্ব দেবে, গেলে তো আর আমাদের পকেট থেকে যাবে না, রবিন বলল। হোটেলে ফেরার পথে একটা পাহাড়ের উপর মস্ত কতগুলো ট্যাঙ্ক দেখালো টম। এই গ্যাস ট্যাঙ্ক দিয়ে কি হয়? হেমি বলল, ওগুলো গ্যাস ট্যাঙ্ক নয়, গরম পানি। ওর কি দরকার? বুঝিয়ে বলল এমি, মাটির নিচে যেখানে গরম পানি, সেখানেই বসানো হয় ওরকম ট্যাঙ্ক। মোটরের সাহায্যে তুলে জমা করা হয় ট্যাঙ্কে, ঠান্ডা পানির মতোই। তারপর সেগুলো সাপ্লাই করা হয় ঘরে ঘরে। ভালো ব্যবস্থা। ঠিক, ঠান্ডার মধ্যে গোসল করতে মহা আরাম। মুসা বলল, চাবি টিপলেই গরম পানি। এমির নিজের কিছু কাজ আছে। কিশোরদেরকে হোটেলে পৌঁছে দিয়ে আর দেরি করলো না, বিদায় নিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় ডিনারের পর রেডিও অন করে বসলো কিশোর। যে কোনো সময় এখন মেসেজ পাঠাতে পারেন মিস্টার সাইমন, সেরকমই কথা হয়েছে। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়লো ওরা। আজ আর হয়তো মেসেজ আসবেই না। যখন ভাবতে আরম্ভ করেছে কিশোর, তখন জ্যান্ত হয়ে উঠল রেডিও। প্রায় 12টা বাজে। রেডিওর সঙ্গে ডেসিবেল কাউন্টার যুক্ত করে রাখা হয়েছে। সাংকেতিক মেসেজ পাঠাতে লাগলেন মিস্টার সাইমন। পাঠানো শেষ করে এদিকটার খবর জানতে চাইলেন তিনি। লম্বা চুলো লোকটার কথা এখনই কিছু বলবে না, এটা ঠিক করলো কিশোর। লোকটা কে, কেন ওদের পিছু নিয়েছে, এটা কিছুই না জেনে ওকে বলেও লাভ নেই। কয়েক মিনিট কথা বলে লাইন কেটে দিলেন সাইমন। মেসেজ ডিকোড করতে বসলো কিশোর। কাগজ আর পেন্সিল নিয়ে তাকে সাহায্য করলো রবিন। প্রথম লাইনটার মানে বের করেই হা হয়ে গেল ওরা। রবিন লিখেছে, মহাকাশচারী মেজর রালফ পিটারকিন আইসল্যান্ডে নিখোঁজ হয়েছেন।